আসসালামু আলাইকুম দর্শক, আজকে কথা বলবো যারা কানাডার নতুন করে যারা ভিসা পেয়ে গেছেন, এখনও ফ্লাই করেন নাই, কি এয়ারপোর্টে ঝামেলা হবে বা ঝামেলা হতে পারে বা হয়েছে বর্তমানে, এ ব্যাপারে কিছু আলোচনা করব। তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পাশের বেল আইকনটা একটু অন করে দেবেন, তাহলে হচ্ছে কি নিত্য নতুন ভিডিওটা আপনি পেয়ে যাবেন। তো চলুন আমরা মূল কথায় যাচ্ছি। মূল কথা হচ্ছে, দেখেন 3 থেকে 4টা প্রবলেম এখন বর্তমানে বেশি ফেস করতে হবে আপনাদের যদি এখন ফ্লাই করেন। তো দেখা যাচ্ছে ঢাকা থেকেই শুরু হয়ে যাচ্ছে আপনাদের প্রবলেমটা। ঢাকা এয়ারপোর্টেই আপনাদেরকে আপনার পাসপোর্টের ভিসা কপির ছবি তুলে হোয়াটসঅ্যাপে পাঠানো হয় কানাডাতে। সেখান থেকে ক্লিয়ারেন্স না হওয়া পর্যন্ত কিন্তু আপনাদের ফ্লাই হচ্ছে না, ফ্লাইটে উঠাচ্ছে না। শুধু যে ঢাকা বাংলাদেশ বিমান তা না, বিভিন্ন এয়ারলাইন্স, যে এয়ারলাইন্সেরই টিকিট আপনারা কাটতেছেন, এটা কিন্তু বর্তমানে একটু প্রবলেম হয়ে যাচ্ছে। তো এখান থেকে শেষ করে কিন্তু আপনারা যদি কাতার হয়ে যান, কাতারেও কিন্তু সেই বিড়ম্বনা বা সেই ধরনের প্রবলেম ফেস করতে হয়। সেখানেও আবার যাওয়ার পরে আপনার পাসপোর্টের স্ক্যানিং করে সেখান থেকে আবার মেইল করা হয়, সেই মেইলের অপেক্ষায় থাকে। এর মধ্যেও কিন্তু কিছু কিছু লোকের ফ্লাইট ক্যান্সেল হয় বা ওখান থেকে ফ্লাইট ডিলে হয়ে যায়, মানে ফ্লাইট চলে যাচ্ছে, আপনাদের ক্লিয়ারেন্স আসছে না একটু লেটের কারণে, সেখানেও কিন্তু প্রবলেমে পড়তে হয়। তো এই জিনিসগুলো একটু সতর্কমূলক বিষয়, বা আপনার জানতে হবে, একটু সতর্ক থাকতে হবে। আর যে বিষয় নিয়ে আপনার ভিসাটা হয়েছে সে বিষয়ের উপরে আপনার জানতে হবে, যে তথ্যগুলো দিয়ে আপনি ভিসা করছেন সেটাও কিন্তু আপনার জানতে হবে। কারণ হচ্ছে কি, আমার নিজের 2-3 জন পরিচিত লোকের এ ধরনের ঘটনায় পড়েছে, বিপদে পড়েছে। এরপরে হচ্ছে কানাডা এয়ারপোর্টেও কিন্তু সেখানে কিন্তু বর্তমানে খুবই প্রশ্ন করে, নানান ধরনের প্রশ্ন করে, যেই প্রশ্নের উত্তর আপনি সঠিকভাবে যদি না দিতে পারেন তাহলেও কিন্তু আপনাকে ওখান থেকে ব্যাক করাই দেওয়ার সম্ভাবনা বেশি এখন 70%। যেমন হচ্ছে দেখেন, আগে কিন্তু যে কত টাকা আপনি সঙ্গে করে নিয়ে গেছেন এই প্রশ্ন কিন্তু আগে করতো না, বা আগে জানতেও চেত না, হয়তো বা জানতে চেত। আপনি যদি বলতেন যে হ্যাঁ আমার কাছে $2000 আছে এবং ক্রেডিট কার্ড আছে, আমি সেখান থেকে পে করব। এখন কিন্তু সেটাই তারা বিশ্বাসী না, তারা ডাইরেক্টলি টাকা শো করতে বলতেছে, টাকা দেখতে চাচ্ছে যে। তো আপনি যদি বলেন সেখানে যদি 15 থেকে 20 দিন বা 1 মাসের কোনো হোটেল থাকে বুকিং দেওয়া যে আপনি থাকবেন, তাহলে কিন্তু আপনাদের সেই যে একটা অ্যামাউন্ট, তারা একটা নিম্নতম একটা অ্যামাউন্ট ঠিক করে নেয়, যে এই অ্যামাউন্টটা না হলেই আপনি থাকতে পারবেন না, বা আপনার কাছে টাকাটা নাই, সেখান থেকে এই টাকার জন্য কিন্তু ব্যাক করে দেওয়া হয়। তো নর্মালি হচ্ছে যারা 1000 ধরে নেন, 1000 বা $1500 নিয়ে যারা গিয়েছেন, তাদেরকে কখনো কখনো কিন্তু 3 থেকে 4 দিন বা 1 সপ্তাহ ওখানে একটা আলটিমেট টাইম দেওয়া হয়, যে এর বেশি তুমি থাকতে পারবা না। এটাও কিন্তু আপনাদের জন্য একটা বিশেষ প্রবলেম। কেন, ওখানে যাওয়ার পরে, ভিতরে যাওয়ার পরে যদি আপনার থেকে যাওয়ার কোনো ইচ্ছা থাকে বা এসআইএম নেওয়ার যদি কোনো ইচ্ছা থাকে, তাহলে কিন্তু আপনি 5 দিনের মধ্যে সব কিছু গুছিয়ে পারতেছেন না, তা আপনার ভিসা কিন্তু ক্যান্সেল হয়ে যাচ্ছে এবং এক্সপায়ার হয়ে যাচ্ছে। তখন কিন্তু আপনার এসআইএমের জন্য কোনো প্রবলেম হয়ে দাঁড়াবে। এটার জন্য কিন্তু সতর্ক, যে আপনারা কিছু সঙ্গে টাকা যারা যাবেন সারা সঙ্গে বেশ কিছু টাকা সঙ্গে নিয়ে যাবেন, অন্তত $5,000 থেকে $6,000 উপরে যদি থাকে তাহলে আপনার জন্য একটু ভালো হবে, বা আপনাকে যে প্রশ্ন করবে বা দেখাতে চাইলেও তারা সন্তুষ্টমূলক হবে। এ বিষয়ে কিন্তু আপনাদের বিশেষ জানার দরকার। দেখুন, তারপরে হচ্ছে এয়ারপোর্টের বাইরেও কিন্তু অনেক এখন বর্তমানে প্রতারিত হচ্ছেন বিভিন্ন, যেমন আমাদের দেশি লোক ধারা এবং বিভিন্ন দালাল ধারা, সেখানেও কিন্তু প্রতারিত হচ্ছেন। এয়ারপোর্ট থেকে বের হওয়ার পরেই বিভিন্ন নানান রূপের কথা শুনে, বা আমি এটা করে দেব, আমি ওইটা করে দেব, আমি জব দিয়ে দেবো, এই ধরনের কিছু স্কিপ দেখাইয়ে কিন্তু আপনার কাছ থেকে টাকা হাতিয়ে নেয়। সেখানেও কিন্তু সতর্ক থাকবেন। তৃতীয়ত হচ্ছে, যারা আপনারা বর্তমানে হচ্ছে যারা ইনভিটেশন দিয়ে ভিসা করেছেন বা ভিসা হয়ে গেছে, ভিসা একদম পেয়ে গেছেন, বা চিন্তাধারা আছে, একটু বুঝে শুনে ইনভিটেশনের ধারায় ভিসাগুলো করবেন। বা যারা পেয়েই গেছেন তাদের তো বোঝা শেষ, এখন আর কিছু করণীয় নেই। এখন হচ্ছে কি, আপনার তার সাথে যার নামে যে ব্যক্তি আপনাকে স্পন্সর করেছে বা ইনভিটেশনটা দিয়েছে, তার সাথে কমিউনিকেশনটা ভালো রাখবেন এবং তার সাথে ফোনে কথা বলবেন। যেমন কথা বলবেন যে ভাই আমি এত তারিখে আসবো, ওখানে আপনার ফোনটা হয়তো একটু ধরবেন, আমি এয়ারপোর্টে এসে, বা তারা যদি নক করে আপনি একটু কথা বলবেন। সেখানেও কিন্তু আপনাদেরকে কিন্তু 2 থেকে 3টা কথা জিজ্ঞেস করবে, তার নাম জিজ্ঞেস করবে, ওই ব্যক্তির নাম জিজ্ঞেস করবে। সেই নামটাও আপনারা কিন্তু পুরা মুখস্থ করে যেতে হবে, ভুলভাল বলা যাবে না, ভুল তথ্য দেওয়া যাবে না, তাহলেও কিন্তু আপনাকে সন্দেহ করে ব্যাক করে দেওয়ার সম্ভাবনা আছে। কারণ যে আপনাকে যেই লোকটা ইনভিটেশন দিয়েছে সেই লোকটা হচ্ছে আপনার কাছের লোক, সে নামটা তার জানেন না, তার পরিচয় আপনি জানেন না, এটা কিন্তু বিষয় মেনে নেওয়ার মতো কিন্তু বিষয় না, আপনিও মেনে নিতেন না। তো একজন অফিসার কীভাবে মেনে নেবে? কারণ এই কড়াকড়িটা আসছে যে ওখানে এসআইএম কেস, অনেক এসআইএম কেস হয়েছে, বা অনেক লোক টুরিস্টে যে আর ফেরত আসে না, এই ধরনের এই কারণের জন্যই কিন্তু এই কড়াকড়িটা আরোপ করতেছে। তো এয়ারপোর্টে এই ধরনের
মানে সমস্যা ফেস করাও কিন্তু বিশাল একটা প্রবলেম। অনেকে যারা ফার্স্ট টাইম যাচ্ছেন, যাননি কখনো, কোনো দেশে ট্রাভেলও করেন নাই, তাদের জন্য কিন্তু বিশাল বিপজ্জনক। তো এই জন্য বলবো তো আপনি একটু সব কিছু বুঝে শুনে তারপরে যাবেন। তো যাই হোক, যেতে নিষেধ নেই, তারপরে এই ধরনের ফেস করতেই হবে, আপনার যেতেও হবে, তবে একটু সাহস শক্তি রেখে যেতে হবে যাতে কোনো প্রবলেমে না পড়েন। তো বিশেষ করে টাকাটার বিষয়টা কিন্তু জরুরি, টাকাটা সঙ্গে করে নিয়ে যাবেন, তাহলে হচ্ছে কি কোনো প্রবলেমে একটু কম পড়তে হবে। তো আর হচ্ছে ইনভিটেশনের ব্যক্তির নামটা একদমই মুখস্থ রাখবেন, এবং মুখস্থ রেখে তার হয়তো ফার্স্ট টাইম এবং লাস্ট টাইম এ ধরনের কিছু জিজ্ঞেস করবে, একটা শব্দ জিজ্ঞেস করবে, সেখান থেকে কিন্তু তার নামটা আপনার বলতে হবে। তো যাই হোক, এ ধরনের প্রবলেমে যাতে আপনারা না পড়েন সেই দোয়াই আমার থাকবে, এবং আপনারা চলে যান। কোনো সমস্যা হলে ইনশাল্লাহ ফেস করবেন, চেষ্টা করবেন মোকাবিলা করার জন্য, দুর্বল হওয়ার কোনো কারণ নেই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।